হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা রিভিশন করাবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 14, অংশীদারি কারবার। এখানে এই ছবিটাই দেখতে পাচ্ছ যে এখানে একটা ব্যবসার ছবি দেখানো হয়েছে যেখানে দুজন শেয়ারে আছেন। ঠিক আছে, আমি এবার চ্যাপ্টারে চলে যাচ্ছি। 14 নম্বর চ্যাপ্টার হচ্ছে অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার এই চ্যাপ্টারটা শুরু করার আগেই কয়েকটা জিনিস আমাদেরকে জেনে নিতে হবে। দেখো, দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন, অংশীদারি কারবার তাদের মধ্যে অন্যতম। অংশীদারি কারবারে অংশীদারদের প্রত্যেকের দেয় অর্থই হচ্ছে অংশীদারগণের নিজস্ব মূলধন। এটাকে ইংরাজিতে বলছে ক্যাপিটাল। তাহলে বুঝতে পারছো যে যারা বিজনেসটা একসাথে করেন তারা যে টাকাটা প্রথমে বিজনেসটা করার জন্য দেন সেটাই হচ্ছে নিজস্ব মূলধন। ঠিক আছে, অংশীদারি কারবার সাধারণত কয়েকটি নীতির উপর গড়ে ওঠে এবং অংশীদারগণ নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে সেগুলো নির্ধারণ করেন। সেগুলো কি কি জেনে নিই। প্রথমটি হচ্ছে মূলধন। মূলধনের মোট পরিমাণ অংশীদারগণ সমানভাবে ভাগ করে সংগ্রহ করেন, অর্থাৎ সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করেন। তারপরে হচ্ছে লভ্যাংশ বন্টন, ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লাভ সমান ভাগে ভাগ করে নিতে পারেন। 2 নম্বর হচ্ছে মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করে নিতে পারেন। আর 3 নম্বর সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করে নিতে পারেন। তাহলে 3টে টাইপ এখানে বলছে। তারপরে কি বলছে, যদি অংশীদারি চুক্তিতে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি বলা না থাকে তবে ধরে নিতে হবে যে লাভ অংশীদারদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। তাহলে কিছু যদি বলা না থাকে তাহলে ধরেই নিতে হবে যে যে পরিমাণ টাকা লাভ হচ্ছে সেটা অংশীদারদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। ডি, ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশীদারদের প্রত্যেকে বা কেউ কেউ যদি সময় ও শ্রম দিয়ে থাকেন তবে তার জন্য তাদের কী হারে সাম্মানিক ভাতা দেওয়া হবে তা চুক্তির সময়েই নির্ধারিত হয়ে থাকে। এই ভাতা প্রদানের পর লভ্যাংশ বন্টন করা হয়। তাহলে এই গেল তোমাদের একটু ধারণা। এরপর আমি সরাসরি চলে যাব দুটো উদাহরণে, দুটো অঙ্কে চলে যাচ্ছি। তাহলে প্রথম অঙ্কটাই বলছে যে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হিসাব করি। তাহলে প্রথমেই দেখো লিখেছি যে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত হচ্ছে 1/6:1/5:1/4। এটা তো দেওয়াই আছে। এবার এটা তো ভগ্নাংশে আছে, এটাকে প্রথমে কি করতে হবে, এটাকে প্রথমে আমরা পূর্ণ সংখ্যাতে নিয়ে আসব। ঠিক আছে, সেই জন্য দেখো নিচে যে সংখ্যাগুলো আছে 6, 5, 4, এই 3টে সংখ্যার লসাগু কত? লসাগু হচ্ছে 60। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশকে 60 দিয়ে গুণ করছি। 1/6 × 60 1/5 × 60 1/4 × 60। তাহলে কত হয়ে যাচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে 10:12:15। তাহলে আমার কোয়েশ্চেনে দেওয়াই আছে যে ব্যবসায়ে মোট লাভ হচ্ছে 3,700 টাকা। তাহলে অ্যান্টনির লাভ কত হবে? অ্যান্টনির রেশিওতে কত পড়ছে? 15। তাহলে অ্যান্টনির লাভ ইকুয়ালস টু, আমরা এখানে লিখছি 15, নিচে সবগুলো যোগফল, এই যে রেশিওতে যতগুলো সংখ্যা পাচ্ছি প্রত্যেকটার যোগফল করছি। তাহলে 10 + 12 + 15 ইন্টু যে পরিমাণ লাভ হয়েছে টোটাল সেটা 3,700 টাকা। তারপর এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হচ্ছে 1,500 টাকা। তাহলে অ্যান্টনির লাভ হচ্ছে 1,500 টাকা। তাহলে এইভাবেই
যে কোনো অংশীদারি কারবারের যে কোনো সমস্যা সমাধান করতে হয়। তারপরে আর একটা কোয়েশ্চেন দেখো, এখানে কী দেওয়া আছে কোয়েশ্চেনে, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত হচ্ছে 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করে লিখি। তাহলে এখানে কী কী দেওয়া আছে, এখানে দুজনের রেশিও দুইবার দেওয়া আছে এবং কোয়েশ্চেনে জানতে চেয়েছে যে তিনজনের রেশিও কী কী হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো দেওয়া আছে যে পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত হচ্ছে 2:3 এবং তারপরেরটাই চলে যাচ্ছি, এই ক্যালকুলেশনটা করার আগে তার পরেরটায় চলে যাচ্ছি যে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত হচ্ছে 4:5। এখানে দেখো আমি নীল কালিতে লিখেছি যে এই 2:3 আর তার নিচে হচ্ছে 4:5। দেখো এই দুটো রেশিওর ক্ষেত্রে রাবেয়াটা হচ্ছে কমন, তাই তো? তাহলে প্রথম রেশিওতে রাবেয়ার সংখ্যাটা হচ্ছে 3 আর দ্বিতীয় রেশিওতে রাবেয়ার সংখ্যাটা হচ্ছে 4। তাহলে প্রথম রেশিওর এই 2 এবং 3-র সাথে আমরা 4 গুণ করব, সেটাই করেছি। 2 × 4 = 8 আর 3 × 4 = 12, সেটাই হয়েছে 8:12। আর তারপরে এই 4-এর সাথে 3 যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 12 হয়ে যাচ্ছে, সেটাই রাবেয়ার। তাহলে 4-এর সাথে 3 গুণ করছি তাহলে হয়ে যাচ্ছে 12 এবং 5-এর সাথে 3 গুণ করছি তাহলে হয়ে যাচ্ছে 15। ঠিক এইভাবে পৃথা এবং রাবেয়ার মূলধনের অনুপাত পেয়েছি 8:12 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত পেয়েছি 12:15। তাহলে দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে রাবেয়ার অনুপাতটা কিন্তু সেম হয়ে যাচ্ছে 12, এখানেও দেখছো 12। তাহলে আমরা অ্যান্সার টেবিল লিখতে পারি যে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 8:12:15। ঠিক এইভাবেই এই ছোটো ছোটো কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হয়। আজকের ক্লাস এইটুকুই, ধন্যবাদ।